হঠাৎ করে তীব্র ঘটঘট শব্দে রিমির সারা বাড়ি যেন কেঁপে ওঠে। হঠাৎই এমন আওয়াজ শুনে রিমি আর সঞ্জয় দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে না কোথা থেকে এমন শব্দ আসছে। শব্দ অনুসরণ করতে করতে তারা তাদের বাথরুমে এসে পৌঁছায়। সেখানে এসে তারা দেখে রিমির শাশুড়ি মা অর্থাৎ পূর্ণিমা দেবী বাথরুমের এক কোনায় ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। ওয়াশিং মেশিনটা চলছে দেখে সঞ্জয় আগে গিয়ে সেটাকে বন্ধ করে এবং ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলতেই সে দেখে তার ভেতরে জামা কাপড়ের জায়গায় বেশ কয়েকটা থালা বাসন রাখা আছে। সঞ্জয়ের বোন সঞ্চিতা এটা দেখে খুবই রেগে যায়। এটার ভেতরে তুমি থালা বাসন কেন রেখেছো মা? এটা কি থালা বাসন ধোয়ার জিনিস? ভাগ্যিস টাইম মতো চলে এসেছি, না হলে বাসনগুলো তো যেতই আর এত দামি ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে যেত। বৌমাকে তো দেখেছি এটার মধ্যে কেমন নোংরা জামা কাপড় ঢুকিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই জামা কাপড় একেবারে পরিষ্কার হয়ে শুকনো হয়ে বেরিয়ে আসে। আর সেই জন্য আপনি ভাবলেন যে এটার মধ্যে বাসনও ঢুকিয়ে দেওয়া যায়? আপনি কি আমাকে একবারও এটার মধ্যে বাসন ঢোকাতে দেখেছেন? বাসন মাজার জন্য ডিশ ওয়াশার আছে আমাদের বাড়িতে, আপনি আমাকে কখনো সেটা ব্যবহার করতে দেখেননি? আমাদের গ্রামের বাড়িতে আমরা যেই কলে জামা কাপড় কাচি সেই কলেই তো বাসনও মাজি। আমি কি করে জানবো? তোমাদের শহরে আলাদা আলাদা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কল থাকে, আলাদা আলাদা যন্ত্রপাতি থাকে। শুধু শুধু আমাকে দোষ দিও না। আমি পাগল হয়ে যাব সঞ্জয়, খুব শিগগিরই পাগল হয়ে যাব। তোমার মাকে আমি কিছুতেই কিছু শিখিয়ে উঠতে পারছি না। প্রত্যেকদিন কিছু না কিছু একটা অঘটন ঘটছেই। সবে তো 1 মাস হয়েছে মা এখানে এসেছে বৌদি, এত সহজে কি সবকিছু শিখে যাবে? তুমি একটু ধৈর্য ধরো, মাকে আমি আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেব, তুমি চিন্তা করো না। না সঞ্জয়, তুই আমাকে বরং গ্রামেই রেখে আয়। এই শহর আমার জন্য নয়, আমার এখানে থাকতেও ভালো লাগে না, আর তোদেরকে বিরক্ত করতেও ভালো লাগে না। আমি তোদের ভালো করতে গেলেও তোদের অসুবিধার সৃষ্টি করে ফেলি। এই বলে পূর্ণিমা দেবী কাঁদতে থাকে। সঞ্জয়, সঞ্চিতা এবং পূর্ণিমা দেবীর শুরুর দিকে জীবন কেটেছে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে। কয়েকদিন আগে চাকরি পেয়ে সঞ্জয় আর সঞ্চিতা শহরে চলে আসে, কিন্তু পূর্ণিমা দেবী গ্রামেই থেকে যায়। সঞ্জয় আর রিমি দুজনেই শহরে একটি কোম্পানিতে চাকরি করে। সেই সূত্রেই দুজনের আলাপ হয়। সামান্য আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপরেই তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা শহরেই ছোটখাটো ভাবে কোর্ট ম্যারেজ করে তাদের বিবাহ সম্পন্ন করে। গ্রামে থাকা পূর্ণিমা দেবী তার শহুরে বৌমার মুখ দেখতে চাওয়ায় সঞ্জয় ঠিক করে রিমিকে নিয়ে সে গ্রামে যাবে, কিন্তু সঞ্জয়ের এই সিদ্ধান্তে রিমি প্রচন্ড রেগে যায়। তুমি আমাকে না জিজ্ঞাসা করে এরকম সিদ্ধান্ত কেন নিলে? আমি এখন আমার অফিস বাড়িঘর কাজবাজ সমস্ত কিছু ছেড়ে তোমাদের ওই গ্রামে গিয়ে পড়ে থাকবো? বিয়ের আগে তো তুমি আমাকে বলনি যে আমাকে গ্রামে গিয়ে থাকতে হবে। বৌদি আস্তে আস্তে, আমার মা ওখানে গ্রামে আছে, আর দাদা যাকেই বিয়ে করতো তাকে তো মায়ের সাথে গ্রামে গিয়েই থাকতে হতো। মায়েরও এই বয়সে একজন সঙ্গীর দরকার। সেই মানুষটা একা একা আর কতদিন সবকিছু সামলাবে বলো তো? তাহলে তোমরা তোমাদের মাকে নিয়ে শহরে চলে এসো। আমি কেন শুধু শুধু গ্রামে যেতে যাব? আর শহরে নিয়ে এলে তোমাদের মা সারাক্ষণ আমাদের সাথে থাকতে পারবে, আর আমরা কাজে থাকলেও আমাদের বাড়ির খেয়াল রাখতে পারবে। কথাটা কিন্তু খারাপ বলেনি বৌদি। দেখি মায়ের সাথে আলোচনা করে যদি মা রাজি থাকে তাহলে এই সপ্তাহে মাকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসব। এভাবেই তারা নানান রকমের আলোচনা করতে থাকে। সঞ্জয় কয়েকদিনের মধ্যেই গ্রামে গিয়ে তার মাকে শহরে নিয়ে চলে আসে। প্রথম প্রথম তাদের দিন ভালোই কাটে। সমস্যা শুরু হয় যখন বৌমার হাতে হাতে সাহায্য করার জন্য পূর্ণিমা দেবী নিজেও কাজ করবে বলে ঠিক করে। পূর্ণিমা দেবী শহরের আদব কায়দা চালচলন কিছুই বোঝে না। রিমি তাকে বোঝানোর চেষ্টা করলেও রিমি সমস্ত কথা যেন পূর্ণিমা দেবীর মাথার উপর দিয়ে চলে যায়। রিমি চাল বললে পূর্ণিমা দেবী ডাল বোঝে। এভাবেই রিমি তার গ্রামের মূর্খ শাশুড়ি মায়ের সঙ্গে সংসার করা শুরু করে। এমনই একদিন, মা আমার জন্য একটু গ্রিন টি নিয়ে আসবেন? কালকে আমি একটা চায়ের প্যাকেট কিনেছিলাম না, সেটাই হলো গ্রিন টি। সকাল সকাল গ্রিন টি না খেলে আমার দিনটা ঠিকভাবে শুরু হয় না। এই গ্রিন টি মানে কি? আগে বৌমাকে জিজ্ঞাসা করতে হবে। এমন অদ্ভুত জিনিসের নাম তো আমি আগে কখনো শুনিনি। আবার বৌমাকে জিজ্ঞাসা না করলে যদি কিছু ভুল হয়ে যায়? না না, আমি বরং একবার ভালো করে বৌমাকে জিজ্ঞাসা করি। এই বলে পূর্ণিমা দেবী রান্নাঘর থেকে আবার রিমির ঘরে আসে এবং সেখানে এসে তাকে আলাদা আলাদা করে গ্রিন এবং টি এর মানে জিজ্ঞাসা করে। রিমি ল্যাপটপের দিকে তাকিয়ে কোনো একটা কাজে ব্যস্ত থাকায় সেও ঠিকভাবে খেয়াল করে না তার শাশুড়ি মা তার কাছ থেকে কি জানতে চাইছে।
গ্রিন মানে তো সবুজ আর টি মানে হলো চা। আর কিছু মানে জানার থাকলে বলুন, কাজ করতে করতে আপনাকেও একটু পড়াশোনা শিখিয়ে দিই। না না, আমাকে পড়াশোনা শেখাতে হবে না বৌমা, তুমি এইটুকু বলে দিয়েছো তাতেই আমার হয়ে যাবে, তুমি মন দিয়ে কাজ করো। এই বলে পূর্ণিমা দেবী সেখান থেকে চলে যায়। ওদিকে অনেকক্ষণ থেকে পূর্ণিমা দেবী তার গ্রিন টি নিয়ে আসছে না দেখে রিমিও বেশ চিন্তায় পড়ে। পূর্ণিমা দেবী এতক্ষণ ধরে কি করছে সেটা দেখার জন্য রিমি তাদের রান্নাঘরের দিকে আসে। কি হলো মা, এখনো চাটা হলো না? আমি কখন আপনাকে বলেছি বলুন তো আমাকে একটু গ্রিন টি দিতে? ওটা খাওয়ার 30 মিনিট পরে আমি ব্রেকফাস্ট করি। এখন আমি কখন গ্রিন টি খাবো আর কখন ব্রেকফাস্ট করব বলুন তো? তুমি তো বললে গ্রিন মানে সবুজ, আর তুমি এটাও বললে যে তুমি কালকে যে নতুন প্যাকেটটা এনেছিলে ওই প্যাকেটের চা নিয়ে চা বানাতে। ওটা থেকেই তো চা বানালাম, কিন্তু চা তো কিছুতেই সবুজ হচ্ছে না। এই নিয়ে 7 নম্বর বার আমি চা বসালাম, প্রত্যেকবারই ভাবছি কিছু না কিছু ভুল হচ্ছে, কিন্তু কোনোবারেই তো চায়ের রং সবুজ হচ্ছে না বৌমা। 7 বার চা বসালেন মানে? আপনি আমার নতুন গ্রিন টির প্যাকেটটা একদিনেই নষ্ট করে দিলেন। আমি কালকেই ওটা কত দাম দিয়ে কিনে এনেছিলাম। আমি কি করব বলো তাহলে? আমি তো কখন থেকে চেষ্টা করছি চায়ের রংটা সবুজ করার জন্য, কিন্তু কিছুতেই তো হচ্ছে না। চায়ের রং সবুজ না হলে তুমি যদি না খাও, তোমার যদি পছন্দ না হয়, এসব ভেবেই তো আমি চেষ্টা করেই যাচ্ছি। গ্রিন টির রং যে সবুজ হবে আপনাকে সেটা কে বললো শুনি? নিজেই যা খুশি তাই একটা ভেবে নিলেন। আর আপনার মনে যখন সন্দেহ ছিল তখন আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। আপনি যখন বুঝতেই পারছেন না তখন নিজে নিজে কেন এসব করতে গেলেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বলেছিলে গ্রিন মানে সবুজ আর টি মানে তো চা, আর সেই হিসেবে গ্রিন টি মানে তো সবুজ চা। আমি তো সেটাই চেষ্টা করছিলাম। হে উপরওয়ালা, তুমি আমাকে শক্তি দাও। এসব সহ্য করার জন্য আমার অসীম শক্তির প্রয়োজন। শাশুড়ির এরকম ছেলে মানুষই নিয়ে আমি কতদিন ঘর করতে পারবো আমি বুঝতে পারছি না। আজকে সঞ্জয় বাড়ি আসলে ওকে সবকিছু জানাতে হবে। ওই একমাত্র ওর মাকে বোঝাতে পারবে, আমার দ্বারা হবে না। সঞ্জয় এবং সঞ্চিতা বাড়িতে এলে রিমি তাদেরকে সব কথা বলে। রিমির কথা শুনে সঞ্জয় হো হো করে হাসতে থাকে, আর এই কারণে রিমি আরো রেগে যায়। আমার এত টাকার গ্রিন টি নষ্ট হয়ে গেল আর তুমি হাসছো? আমার কিন্তু একটুও মজা লাগছে না সঞ্জয়। তুমি প্লিজ তোমার মাকে একটু বোঝাও। আমরা দুজনে কাজে চলে গেলে উনি বাড়িতে একা একা কি করবেন? আমার তো এসব ভেবেই চিন্তা হয়। বিয়ের জন্য যে 1 মাস ছুটি নিয়েছিলাম তার মেয়াদ তো 2 দিন পরেই শেষ হয়ে যাবে। বৌদি, আমার মা গ্রামের সাদামাটা মানুষ, তাই জন্য শহরের নাটকীয় জিনিসপত্রের নাম কিভাবে জানবে বলতো? আমরা বরাবরই লাল চা আর দুধ চা খেয়ে বড় হয়েছি, কখনো তো সবুজ চা খাইনি বলো। তাই জন্যই আমার মা বুঝতে পারেনি। তুমি রাগ করো না গো। আরে মাকে শেখাতে শেখাতে তো আমি সবকিছু ভুলে যাচ্ছি সঞ্চিতা। আজকে গ্রিন টি নষ্ট হয়েছে, কালকে আমি জানি না নতুন কি হবে। তবে হ্যাঁ, আমি মায়ের পরের বোকামির জন্য যথেষ্ট তৈরি আছি। আমার যে আবার কোনো জিনিস নষ্ট হবে সেটা ভেবে আমার এখন থেকেই চিন্তা হচ্ছে। এভাবে আরো কয়েকদিন কাটে। গ্রিন টি বানাতে ভুল করার ফলে পূর্ণিমা দেবী নিজের মনে অনুশোচনা বোধ করে। তাই এখন থেকে সে রিমিকে খুব ভালো মতো অনুসরণ করে। রিমি যা যা করছে সেও সেগুলো শিখে নেওয়ার চেষ্টা করে। রিমি কিভাবে জামা কাপড় কাচ্ছে, কিভাবে বাসন ধুচ্ছে, সবকিছুই পূর্ণিমা দেবী শেখার চেষ্টা করে। এভাবে বেশ ভালোই তাদের দিন কাটতে থাকে। একদিন অনেক ভোরবেলার দিকে যখন সূর্য ঠিকভাবে ওঠেনি তখন তাদের বাড়িতে এক বিদঘুটে শব্দের জন্য রিমি আর সঞ্জয় দুজনেরই ঘুম ভেঙে যায়। শব্দ অনুসরণ করে খুঁজতে খুঁজতে তারা দেখে পূর্ণিমা দেবী ওয়াশিং মেশিনের মধ্যে বাসনপত্র দিয়েছে, যার কারণে তাদের ওয়াশিং মেশিন থেকে একটা বিদঘুটে শব্দ আসা শুরু হয়। এমন দুর্ঘটনার ফলে পূর্ণিমা দেবী খুবই লজ্জায় পড়ে এবং সে তার ছেলেকে বলে সঞ্জয় যেন তাকে আবার গ্রামে রেখে আসে। তোমার কোনো মতেই গ্রামে যাওয়া হবে না মা। আমাদের গ্রামে কোনো সুযোগ সুবিধা আছে তুমি বলো? আর এখানে তোমার ছেলে, তোমার বৌমা, আমরা 3 জনেই থাকি। আমরা তো সবাই কাজ করি, আমরা খুব ভালোভাবে তোমার খেয়াল রাখতে পারবো। আমার মূর্খমের জন্য আমার বৌমার পছন্দের জিনিসগুলো একটার পর একটা সব নষ্ট করে ফেলছি। আমার এভাবে দিন কাটাতে আর ভালো লাগছে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বৌদিকে বুঝিয়ে বলবো। কিন্তু তুমি এখান থেকে যাওয়ার কথা বলবে না। আর তোমার যা বুঝতে কিংবা জানতে অসুবিধা হবে তুমি সেটা সোজাসুজি আমাকে এসে বলবে, ঠিক আছে? দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখন পূর্ণিমা দেবী আগের থেকে তাদের শহরের জিনিসপত্র বেশ ভালো মতোই বুঝতে শিখেছে, আর এখন সে আগের মতো ভুল করে না। কিন্তু একদিন হঠাৎ করে পূর্ণিমা দেবী আবার একটা ভুল কাজ করে বসে।
একদিন পূর্ণিমা দেবী বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে এক বালতি গোবর নিয়ে আসে। সেই এক বালতি গোবর দিয়ে সে তাদের বাড়ির সামনেটা ভালো করে লেপে দেয়। অদ্ভুত একটা গন্ধ পেয়ে রিমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সে তার শাশুড়ি মায়ের এরকম কীর্তিকলাপ দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের বাড়ির সামনে আপনি এভাবে গোবর লেপেছেন কেন? ইস, কি গন্ধ! বাবারে বাবা, এখানে তো দাঁড়ানো যাচ্ছে না। আপনি হাত দিয়ে এই জিনিসগুলো আমাদের বাড়ির সামনে লাগিয়েছেন, এক্ষুনি ধুয়ে ফেলুন সবকিছু। কিন্তু বৌমা, গোবর দিয়ে তো বাড়ি পরিষ্কার করা ভালো। গ্রামেও তো আমরা এইভাবে আমাদের উঠান সবসময় লেপে দিতাম। গোবর দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করলে পোকামাকড় কীটপতঙ্গ কিচ্ছু আর বাড়িতে আসে না। আমাদের বাড়িতে যা মাছির উৎপাত, সেই জন্যই ভাবলাম যে আমিও বাড়ির সামনেটা গোবর দিয়ে লেপে দিই। যা ইচ্ছে তাই করুন, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না। আপনাকে বললেও তো আপনি শোনেন না। এই বলে রিমি নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সঞ্জয় অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরোলে সে না জেনেই পূর্ণিমা দেবীর বাড়ির সামনে লাগানো গোবরে পা দেয় এবং সাথে সাথে সে পা পিছলে পড়ে যায়। কারোর কিছু বুঝে ওঠার আগেই সঞ্জয়ের মাথা ফেটে সেখান থেকে রক্ত বেরোতে থাকে। সঞ্জয়ের চিৎকার শুনে পূর্ণিমা দেবী এবং রিমি দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। সঞ্জয়, ওঠো! সঞ্জয়, কি হলো তোমার? এই বাবা, কত রক্ত বেরোচ্ছে! দেখুন মা, আপনি কি করলেন একবার দেখুন। আপনার বাড়ি পরিষ্কার করার চক্করে আপনার ছেলের কত বড় ক্ষতি হয়ে গেল। আমাদের তো গাড়িও নেই, এখন অ্যাম্বুলেন্স আসতে কম করে 20 মিনিট সময় লাগবে। এবার কি হবে? এমনই নানান রকমের কথা ভাবতে ভাবতে পূর্ণিমা দেবী শুনতে পায় তাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালা তার ভ্যান নিয়ে সেখান থেকে যাচ্ছে। পূর্ণিমা দেবী তাকে অনুরোধ করে তাকে বেশ কিছু টাকা দেয় এবং কয়েক ঘন্টার জন্য তার কাছ থেকে ভ্যানটা চেয়ে নেয়। রিমি আর পূর্ণিমা দেবী দুজনে মিলে সঞ্জয়কে সেই ভ্যানটির মধ্যে তুলে নেয় আর পূর্ণিমা দেবী নিজে ভ্যান চালিয়ে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যায়। পূর্ণিমা দেবী তার জীবনের প্রথম দিকটা এইভাবেই সবজি বিক্রি করে কাটিয়েছিল, তাই সে খুব ভালো মতোই ভ্যান চালাতে পারত। তার এই ভ্যান চালানোর কারণে তারা ঠিক সময় সঞ্জয়কে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারে। সঞ্জয়ের গুরুতর অবস্থা দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে দেয়। পরের দিন সঞ্জয়ের জ্ঞান ফিরে আসে এবং সে একটু একটু করে কথা বলতে শুরু করে। দেখলে তো বৌদি, আমার মায়ের জন্য কেমন আমার দাদার প্রাণটা বেঁচে গেল। যদি মা না থাকতো তাহলে এত তাড়াতাড়ি কি আমরা দাদাকে হাসপাতালে নিয়ে আসতে পারতাম বলো? কিন্তু তুমি কি এটা জানো, তোমার মায়ের কারণেই তোমার দাদার এরকম অবস্থা হয়েছে? তোমার মা বাড়ির সামনে চারিদিকে গোবর লেপে রেখেছিল মশা মাছি কীটপতঙ্গ তাড়ানোর জন্য, আর তার উপর পা দিয়েই তো সঞ্জয় পিছলে পড়ে গেছে। বাবা সঞ্জয়, তুই একটু সুস্থ হলে আমাকে গ্রামে রেখে আসিস বাবা। আমি এখানে আর থাকতে পারবো না। আমার গ্রাম্য স্বভাবের জন্য আজকে তোর এই অবস্থা হলো। গ্রামে তো আমাদের মাটির বাড়ি, তাতে গোবর লাগালে কখনো কোনো অসুবিধা হয়নি। এখানে সিমেন্টের বাড়িতে গোবরের প্রলেপ দিলে সেটা যে পিছল হয়ে যেতে পারে, এ কথা তো আমার মাথাতেই আসেনি। একটু একটু গ্রাম্য জিনিসপত্র শেখার দরকার তো আমাদেরও আছে, তাই না? আমি তো শহরে থেকে গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি ভ্যান চালাতে পারেন। আপনি যদি না থাকতেন তাহলে কিভাবে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসতাম আপনি বলুন? আজ থেকে আমি আপনাকে শহরের সমস্ত জিনিস ভালোভাবে শিখিয়ে দেব, আর আপনিও আমার সংসারের বাকি সমস্ত জিনিসগুলো শিখিয়ে দেবেন, কেমন? এভাবেই তাদের শাশুড়ি বৌমার মাঝে দূরত্ব একেবারে দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে একসাথে হাসি খুশি জীবন কাটাতে থাকে।